পুরান ঢাকা একটি ঘনবসতিপূর্ণ শহরাংশ। দেয়াল, ছাদ আর মানুষের ভিড়ে সীমাবদ্ধ এক টুকরো আকাশ। এই শহরে উৎসবের প্রস্তুতি আলাদা করে ঘোষণা করা হয় না। নেই কোনো ক্যালেন্ডার, নেই পোস্টার। তবু মানুষ জানে। এই জানাটা আসে অভ্যেস থেকে। এই প্রস্তুতি অন্য সময়ের থেকে আলাদা। পুরান ঢাকার শাঁখারীবাজারের গলিতে ঢুকলেই সে আলাদা ভাব চোখে পড়বে। শাঁখারীবাজার সেই জায়গাগুলোর একটি, যেখানে সাকরাইনকে কেন্দ্র করে ঘুড়ি, নাটাই, সুতোসহ নানা অনুষঙ্গের বেচাকেনা হয়। তবে তার আগে চলুন শুরু করি এই ঘুড়ি তৈরির কারিগরদের গল্প দিয়ে। খুব সম্ভবত যিনি কারিগর তাকে আমরা এখানে পাব। পুরান ঢাকার অলিতে গলিতে ঘুরতে ঘুরতে আমরা ঘুড়ির কারিগরের খোঁজে চলে এসেছি কেরানীগঞ্জে। কেরানীগঞ্জে আমরা একজন ঘুড়ির কারিগরকে খুঁজে পেয়েছি, যাকে ব্যবসায়ীরা সবাই হিরুদাদা নামে চেনেন। আমরা ঘুড়ি তৈরির বিষয়ে আজকে তার কাছ থেকে বিস্তারিত জানব। হিরো সরকার তার ভাষ্যমতে জ্ঞান হওয়ার পর থেকে তিনি ঘুড়ি বানাচ্ছেন, আর এই কাজ শিখেছেন বাবার কাছ থেকে। প্রথমে আর কি কাগজ আনতে হয়, কাগজ কাটিং করতে হয়, তারপরে আপনার বাঁশ আনতে হয়, বাঁশ কাটতে হয়, কাইটা দেখা গেলো যে ছিলতে হয়, মানে চাষতে হয়, চাইসা তারপরে এটার প্রসেসিংটা আর কি শুরু হয়। যদি কাটাকাটি কাজ হয়, একটা গুড়ি 10 মিনিটও লাগতে পারে, আবার 5 মিনিটও লাগতে পারে, সেটা কাটাকাটির উপরে। তবে ঘুড়ি বানানোর প্রথম ধাপ শুরু হয় হিরো সরকারের বোন গেন্দা সরকারের হাতে। আমাদের পরবর্তী গন্তব্য গেন্দা সরকারের বাড়ি। আমাদেরকে পথ দেখাচ্ছে অর্জুন। আমরা প্রথমে যে প্রসেসটি দেখলাম, এটা কিন্তু আসলে ঘুড়ি বানানোর দ্বিতীয় প্রসেস। একদম প্রথম যে এই প্রক্রিয়াটি রয়েছে, আমরা সেটির খোঁজে এখন আরও একটি জায়গায় যাচ্ছি। চলুন। আমরা যে বাড়িটিতে বসে আছি দক্ষিণ কেরানীগঞ্জের, এই বাড়িটিতে আসলে গেন্দা সরকার দিদি বসবাস করেন এবং তিনি 47 বছর ধরে এই যে ঘুড়ি তৈরির যেই ব্যবসাটি তিনি করছেন, তিনি নিজেও কারিগর। তিনি নিজের হাতে বাঁশ ফেড়ে কামানি বানান এবং সেই তৈরিকৃত কামানি দিয়ে তারপরে পরবর্তীতে কিন্তু তিনি ঘুড়িও তৈরি করেন, এবং তার বিশেষত্ব হচ্ছে তিনি বিশেষ বিশেষ ধরনের ঘুড়ি কিন্তু তৈরি করেন। আমরা দিদির সাথে কথা বলবো তার ঘুড়ি বানানোর যেই প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা সম্পর্কে আমরা জানবো। আমার বাবা এগুলি ঘুড়ি তৈরি করতো। আমি বাবার সাইডের কামানি, মাঝখানের কামানি লাগা দিতাম, বাবা গুড়ি বানাইতো, আর আমি চিপি লাগা দিতাম, তারপরে এই লেঞ্জা লাগাইতাম। এরম শুরু করতে করতে বাবার লগে সাইডের কামানি এরম চাষতাম, চাইছা তারপরে আমি গুড়ি বানায় বাবারে দেখাইতাম। বাবা দেখো তো হয়েছে নি? বাবা বলতো কি হ্যাঁ হয়েছে। তে আমি আবার বলতাম বাবা আরেকটা, এর থেকেও ডিজাইন করতাম। বাবা দেখো তো ডিজাইনটা হয়েছে নি? বাবা বলতো কি হাইসা বলতো কি যে না খুব সুন্দর হয়েছে। তো এইরকম করতে করতে অনেক পদের ডিজাইন আইটেমে আইলাম। আমার বাবা ওগুলি দেখে নাই। বাবা তো 2003-এ মারা গেছে। তারপরে তো আমি একাই ব্যবসা ধরলাম। একা ব্যবসা ধরার থেকে আমার বাবা যেগুলি তৈরি না করছে তার থেকেও বেশি আমরা তৈরি করি। সারাদিনে এই 150 গুড়ির মতন তৈরি করতে পারি, তার বেশি পারি না। আর ডিজাইন গুড়ি হলে 100 পারি। গুড়ি তো অনেক লোকেই নেয়, যেমন এইখানে চলে হইলো কাউরান বাজার, চক বাজার, তারপরে ফার্ম গেট, মগ বাজার, উত্তরা, কলাবাগান, তারপরে হচ্ছে খিলগাঁও, ওই যে সায়দাবাগ, তারপরে যা ড্যামডা, চট্টগ্রাম, এখন বাইরেও গেছে, বাইরেও গুটিটা গেছে, লন্ডনেও গেছে গুটিটা। অনেক সৌন্দর্য মনে করে এরা, লন্ডনের নিচে ইংরেজি মেমেরা। আমরা ফিরে আসি শাঁখারীবাজারে। এখানে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। উৎসবের আমেজ, কিছু একটা আসছে, সেই প্রস্তুতির আবহ। ভোর 5টা বাজে উঠুম আর সন্ধ্যাবেলার নামুম, 200-150 কাটাই যাইব আরামসে। গেলাম। এটা আমাদের বাপদাদার আমলের থেকে শুরু হয়ে গেছে, এখনো চলতেছে এবং আজীবন চলবে।
এটা কখন আমরা বন্ধ হইতে দিব না। তখন 2 পয়সা 1 আনা পাওয়া যেত, বুঝছেন, 2 আনা এরকম ছিল তখন। ওই টাইমের মধ্যে মনে করেন এই ঘুড়িগুলোর মধ্যে তারা 10 টাকার লোড, 50 টাকার লোড বেঁধে তারা যখন ঘুড়িটা উড়াতো, এই ঘুড়ি ধরার জন্য অনেকে বেকুল হয়ে যেত যে কেমনে এই টাকাটা পাবে, তারা কেমনে ঘুড়ি টাকা থেকে ধরবে। খুব এরকম খুব আনন্দ উৎসব করতো, তখন আমরাও এইভাবেই দেখতাম তাদেরকে। এই প্রস্তুতি কোনো সাজানো দৃশ্য নয়, বরং দৈনন্দিন জীবনের ভেতরে ঢুকে থাকা এক ধরনের উষ্ণতা। তবে এই অধ্যায়ে উৎসব নেই, আছে শুধুই শহর। একসময় পুরান ঢাকার আকাশ ছিল খোলা, দালান কম ছিল, বিদ্যুতের তার কম ছিল, ঘুড়ি ওড়ানোর জায়গা ছিল বিস্তৃত। এখন আকাশ সংকুচিত, উপরে উঠতে উঠতে শহর নিজেই নিজের আকাশ দখল করে নিয়েছে। একই কথা বললেন ভাস্কর শঙ্করধর। ঘুড়ি উৎসবটা যত ছাদ উঁচা হয়েছে, সংক্রান্তির উৎসব তত উপরে চলে গেছে। ওই যে উপরের থেকে তখন ছাদ ওঠায়, ঘুরে ওঠায়, নিচের দিকে তাকায় না, এতে দুর্ঘটনা বাড়ছে। অনেক ছাদের থেকে পড়ে যায়, ঘুরে উড়াইতে। কিন্তু আবহমান কাল থেকে যেটা চলে আসছে পঞ্জিকা অনুযায়ী, সেটা মানে আজকে যে সংক্রান্তি হচ্ছে এইটাই সংক্রান্তি। উৎসব কেন তৈরি হয়েছে? এখন এখানে পিঠা পুলি এগুলো খাওয়া হয়, কারণ ধান হয়। সেই নতুন ধানকে গৃহিণীরা ঘরে নেয়, ঘরে নেওয়ার পরে সেটাকে নবান্ন বলে। তারপর সে ওই ধানকে ভালো মতো করে মানে পরিপাটি করে সিদ্ধ করে চালতে ওর থেকে পিঠা পুলি পায়েস মানে যা আজকে। আর যেহেতু সময়টা শীত, খাওয়ার আয়োজনটা খুব সুন্দর হয়। এই আজকের দিনে আমাদের বিভিন্ন অঞ্চলে সংক্রান্তিটা বিভিন্ন রকমের। কোনো সময় হয় মাছের মেলা, কোথাও হয় আবার আদিবাসী এবং উপজাতিদের মধ্যে সংক্রান্তিটা, ওইটাও ওই একরকম। আর আবার কোনো সংক্রান্তিতে নতুন জামা কাপড় পরে কি কোনো জায়গায় এইভাবেই চলে আসছে। আগে যেমন ঘুড়ি উৎসবটা ওই যে জমিদারদের মধ্যে সীমাবদ্ধ ছিল, জমিদারদের জামাইকে মানে নাটে দেওয়া হইতো, রূপার নাটে, সোনার নাটাই ঘুড়ি উড়ানোর জন্য। এবং মানে তখন ওই জমিদারে ঘুড়ি কাটাকাটি হইতো, মানে তার মধ্যে আবার বাজি হইতো। তা তুই যদি ঘুড়ি কাটতে পারো এই অঞ্চলটা তোরে দিয়ে দেবে। যখন ওই রাজা মহারাজা শুরু করে, তখন আস্তে আস্তে কিন্তু দেশটা সাধারণ জনগণের হাতে চলে আসে। আমরা আরও জানতে চাই পুরান ঢাকাবাসীর স্মৃতিতে কেমন ছিল সাকরাইল। আমার শৈশবে আমি দেখেছি যে এই ঘুড়ি উড়ানোর যে ব্যাপারটা, সেটাকে আমরা এক ভাষায় বলি যে মকর সংক্রান্তি। আমার শৈশবের কথা যদি বলি, যে এই সাকরাইনের আগে আমরা টিউবলাইট দিয়ে ওই কাচে গুঁড়ো করে এটা চুর ধরতাম, তারপরে লেই জাল করে ওইটা আপনার মাঞ্জা বলে, একটা মাঞ্জা দিতাম। তো মাঞ্জা দেওয়ার পরে আমরা এটা ঘুড়িটা উড়াতাম, এবং মাঞ্জার শেষে আমরা সারা রাত এরকম হয়েছে আমরা মাঞ্জা দিছি, আবার একটা নাটাই থেকে আরেকটা নাটাই আমরা কিন্তু ওটা পেঁচানো হয়েছে। তো সেই শৈশবগুলো আমার খুব মিস করি এখন। হয়তো আমি এখন সেই শৈশবে নাই, কিন্তু আমার শৈশবের কথা খুব মনে পড়ে। আসলে পৌষ সংক্রান্তি আমাদের এই পুরান ঢাকার সত্যিকার অর্থে একটি ঐতিহ্যবাহী একটা অনুষ্ঠান। কখন বিকেল হবে, কখন মানে ঘুড়ি উড়াবো, কখন একটা বাকারটা বলবো, যে বাকারটা বললে বাকারটা লোড, এটা একটা মানে ঢাকার একটা শব্দ, কিন্তু শব্দটা অনেক সুন্দর, ভালোও লাগে। তো প্রতি বছর এরকম একটা দিন আসে, সত্যিই খুব আনন্দিত। আর এই উৎসবে আমাদের আরেকটা বিষয় হচ্ছে, আমাদের কিন্তু এটা বুড়ো পূজা হয়, একটা বট গাছের নিচে সুন্দর একটা বুড়ো বুড়িমার পুজো হয়। আমাদের একটা হিন্দু কালচারে যেটা আসে, সেটাও আমাদের একটা দেবতা, দেবী আমরা বলি, খুবই ভালো। আর আরেকটা হচ্ছে পিঠাপুলি হয়, সুন্দর আমরা আনন্দ করি। তারপরে আমরা দেখা যায় যে আতশবাজি সন্ধ্যার পরে আমরা ফুটানো হয়, কিংবা সাউন্ড সিস্টেম আমাদের সিস্টেমটা রাখে। কিন্তু আমাদের মুসলিম ফ্রেন্ডরা আছে যারা এখানে আসার জন্য যে বলতো যে তোমাদের পৌষ সংক্রান্তিটা কবে হবে, আমরা ঘুরে উড়াবো, তোমাদের পুরান ঢাকায় যাব, যে আমরা ঘুরে যাবো। অনেক আনন্দ করে ওরা। আসলে কি আনন্দটা কিন্তু টাকা পয়সা দিয়ে হয় না, এটা একটা মনের টান। পুরান ঢাকা এরকম একটা আমাদের কালচার, যে কালচারটা কিন্তু অনেকেই মিস করে। দেখেন এখান থেকে কিন্তু অনেকে দেশের বাইরে চলে গেছে, কিন্তু আজকে কিন্তু মনে করছে, আবার যখন দেখবে যে মিডিয়াতে কিংবা টেলিভিশনে
যখন দেখবে যে এরকম একটা পুরান ঢাকায় অনুষ্ঠান হচ্ছে তো খুব মিস করবে। রাতেই চিন্তা করতাম যে কখন ছাদে উঠবো, ভোর কখন হবে, ঘুম আসতো না। তো সকালে উঠে কি করতাম যে আগে একটা আমরা বাঁশ কিনে ওই বড়ই কাটা দিয়ে ওইটা উপরে আমরা দড়ি দিয়ে বাঁধতাম। বাঁধার পরে ওইটা ঘুড়ি ধরতে খুব সহজ হয়। আর বিলিভ করেন যে যখন একটা ঘুড়ি ওই বাঁধে আপনার মানে আটকাতো, পেছিয়ে যেত, তখন একটা অন্যরকম আনন্দ। দেখেন আমার কাছে কিন্তু অনেক ঘুড়ি থাকতো, কিন্তু ধরার একটা ঘুড়ি, সেই ঘুড়ির আনন্দটা চমৎকার, মানে আপনাকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সময় বদলেছে, ঘুড়ির উপাদান বদলেছে, নাটাই বদলেছে কৌশল। আগে ঘুড়ি বানানো ছিল সময় সাপেক্ষ, এখন তা সহজলভ্য। বাজারে ঘুড়ির প্রাচুর্য। আগে কাটাকাটি ছিল সীমিত, এখন তা প্রতিযোগিতা। আগে ছিল ঢাকঢোল আর সানাই, এখন বড় বড় স্পিকার আর ডিজে মিউজিক। আগে বুড়োবুড়ির পুজো হতো বিশালাকার কোনো বটগাছকে কেন্দ্র করে, এখন তার রূপ ও ধরন বদলেছে। এই বিবর্তনকে কেউ ভালো বলবেন, কেউ খারাপ, কিন্তু পরিবর্তন থেমে থাকে না। আজকের কিশোর হয়তো জানে না এই উৎসবের শেকড় কোথায়, তবু তারা জানে এই দিনটি আলাদা। এই আলাদা অনুভূতি উৎসবের মূল কাঠামো। তবে কিছুটা আক্ষেপ নিয়ে ভাস্কর বললেন, আমরা চাই না যে আমাদের সন তারিখ এগুলো ভাগ হয়ে যাক, কিন্তু পর্যায়ক্রমে কিছু কিছু আমাদের মানে যারা রাষ্ট্রনায়ক আসে, রাষ্ট্রের কর্ণধার যারা আসে, সুযোগ সুবিধা বুঝে তারা এগুলো ভাগ করে ফেলে। কিন্তু এই ভাগ করাটা যে একটা জাতির জন্য কত খারাপ পরবর্তীতে মানে এটা বোঝা যায়। মানে ঘুড়ি উৎসবের মধ্যে ডিজে পার্টি হয়ে গেছে, ব্যান্ড বাজনা, আর তখন ঢাকি বাজতো। এখন এটা মানে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই সংক্রান্ত উৎসবটা একটু অন্য দিকে টার্ন করছে, মানে আধুনিকার ছোঁয়া গেছে। কিন্তু এটা কোনো আধুনিক বলবো না আমি। ব্যান্ড বাজতেই পারে, ডিজে বাজতেই পারে, কিন্তু এটা কোনো আধুনিকতা বলবো না। আর আগে যে বাদ্য ছিল ওই সানাই, বাঁশি, যেগুলো আমি দেখেছি, তারপর ঢোল, এই যে সীমাবদ্ধতার মধ্যে খুব কালারফুল লাগতো। মানে আমার এখনও মনে পড়ে এগুলো। এই দিনের অন্যতম আরেক আয়োজন বুড়োবুড়ি পূজা। এই পুজোটা হচ্ছে বুড়াবুড়ির পুজো। এই পুজোটা হচ্ছে পৌষ সংক্রান্তিতে হয়। তো এটা দেখেন, এই পুজোটার এটার কত লোকজন এখানে, কত ধর্মের লোক আছে এখানে। যারা হিন্দু সনাতনী ধর্মের লোক তারা এই পুজোটা করছে। অ্যাকচুয়ালি এই পুজোটার সৌন্দর্য হচ্ছে গ্রামে। ধরুন বট গাছের নিচে এই পুজোটা হয়। দেখাইলো এখন গাঁদা ফুল আছে, তখন মাটি ছিল, বট গাছের যে নিচে মাটি দিয়ে এটা গোবর দিয়ে লেপানো হতো। হওয়ার পরে গাঁদা ফুলগুলা একটা একটা করে সুন্দর করে রাউন্ড করে সাজাতো, দেখতে অপূর্ব লাগতো। সত্যিকার অর্থে কি, মানুষ যখন একটা জিনিসকে বিশ্বাস করে তখন কিন্তু তার প্রতি ভক্তি আসে। আমরা যেরকম একটু আমাদের তৃষ্ণা পেলে আমরা জল খাই, আমাদের যদি রোদ হয় তখন গাছের নিচে বসলে, তখন গাছের নিচে বটবৃক্ষের নিচে বসলে আমাদের শান্তি পায়। সেটাই মানুষের বিশ্বাসের উপরে সব কিছু, বিশ্বাসেই সব শ্রদ্ধা, ভক্তি। এখানে যারা এসেছে তারা অবশ্যই একটা মনের বাসনার জন্য এসেছে, যে এখানে আসলে আমার মনের বাসনাটা পূর্ণ হবে। আর এখানে অনেকে উপবাস করে আসে, এখানে উপবাসের পরে তারা ফল খায়, প্রসাদটা আহরণ করে। মূলত সব ধর্মেই একটা সাধনা নিয়ে আসে, একটা ইচ্ছে নিয়ে আসে, যে এই জায়গাটায় আসলে আমার হয়তো সেই ইচ্ছাটা পূরণ হবে। সকালে উঠে মূর্তিতে মালা দেওয়া হয়, ফল কাটা হয়, আরও অনেক ধরনের খিচুড়ি করা হয়, লাবড়া করা হয়, সেটা ভোগ দেওয়া হয় ঠাকুরকে। পুজো শেষে সবাই এটা প্রসাদ বিতরণ করে। সংস্কৃতি টিকে থাকে অভিযোজনের মধ্যে দিয়ে। এই অধ্যায়ে নস্টালজিয়া কম, তবে বাস্তবতা বেশি। সন্ধ্যা নামে, আলো বদলায়, অন্ধকার ঘন হয়, শব্দ বাড়ে। সায়ান্নের সাকরাইনের আকাশ কোনো পরিচয় চায় না। এক আকাশের নিচে সবাই সমান। ঘুড়ি কাটে, ঘুড়ি পড়ে যায়, আবার নতুন ঘুড়ি ওঠে, কেউ থামে না। সংস্কৃতিও ঠিক তেমনই, শব্দে নয়, টিকে থাকে তাকিয়ে থাকার ভেতর, মনে রাখার ভেতর।